আসসালামু আলাইকুম। আজ 25 মে 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের সঙ্গে সর্বশেষ কি ঘটল বিএনপি জামাতের? ট্রাইব্যুনালে শুরু হলো বিচার কাজ, হাসিনাকে হাজিরের নির্দেশ। ভুল হলে ক্ষমা চাইলেন হাসনাত আব্দুল্লাহ। এবার বিস্তারিত। কোন কোন সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ দেওয়ার কোনো আশ্বাস মেলেনি তার পক্ষ থেকে, ফলে অসন্তুষ্ট দলটি। বৈঠকে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পুরনো কথাই বলেছেন। বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, এই বৈঠকের কোনো ফলাফল নেই। বড় রাজনৈতিক ঘটনার পর প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট বক্তব্য আশা করেছিলেন তারা। এদিকে জামাতও মনে করে নির্বাচনের রোডম্যাপ দরকার। নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট করা দরকার বলে মনে করেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমানও। বৈঠকের পর তিনি বলেছেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। তিনি বলেন, সবাই এগিয়ে এলে অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন হতে পারে। সবাই সেই দিনের অপেক্ষায়। সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল, আপাত দৃষ্টিতে কিছু কেটেছে উল্লেখ করে জামাতের আমির বলেন, জামাত এর স্থায়ী নিষ্পত্তি চায়। দুটি রোডম্যাপ ঘোষণা করলেই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ, এই দুটি অতীব গুরুত্বপূর্ণ। জামাতের আমির মনে করেন, সময়টি কখন সেটির একটি রোডম্যাপ দরকার, পাশাপাশি সংস্কারেরও রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কারে এই সরকার করতে পারবে না। মাত্র 5টি সংস্কারে সরকার হাত দিয়েছে, সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি তা স্বচ্ছতার স্বার্থে জনগণকে জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐক্যমত্য বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে এখনও মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি। আদর্শিক অবস্থানের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তাই সব বিষয়ে ঐক্যমত্য সম্ভব নয়, এটাই বাস্তবতা। তিনি জানান, নাগরিক সমাজের মতামতকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আলোচনা থেকে পাওয়া পরামর্শ কমিশনের কার্যক্রমকে আরও অর্থবহ করবে বলে জানান তিনি। আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো আমরা জনগণকে জানাবো স্বচ্ছতার স্বার্থে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণে যেন জনগণ সহায়তা করতে পারে, সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করব জাতীয় সনদের পাশাপাশি একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে, যেখানে এই মতামতগুলো প্রতিফলিত হবে। সুশীল সমাজের সঙ্গে আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কেবল রাজনৈতিক দলগুলোর সংলাপ যথেষ্ট নয়, নাগরিক সমাজের মধ্যেও এ বিষয়ে সম্মিলিত মত থাকা প্রয়োজন। সংস্কার কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি জানান, ফেব্রুয়ারির মাঝামাঝিতে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনকে 6 মাস সময় দেওয়া হয়েছে, যার অর্ধেক সময় ইতোমধ্যেই অতিক্রান্ত। এ সময়ে 33টি রাজনৈতিক দলের সঙ্গে মাসব্যাপী আলোচনা হয়েছে, তাদের প্রাথমিক মতামতও নেওয়া হয়েছে। আলী রিয়াজ বলেন, আমরা একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। পরিবর্তনের সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি এসেছে কঠিন চ্যালেঞ্জও। কারণ এই প্রচেষ্টা শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রীয় কাঠামোর প্রাতিষ্ঠানিক সংস্কারের চেষ্টা। এ পথ সহজ নয়। তিনি আরও বলেন, 53 বছরের চেষ্টার পাশাপাশি গত 16 বছরের সংগ্রাম ও সাম্প্রতিক গণ আন্দোলনের আত্মত্যাগের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায় থেকেই আমাদের এই আলোচনা এবং আমরা আশা করি সকলের নিজ নিজ অবস্থান থেকে কাঠামোগত পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখবেন। ঢাকার চানখারপুলে 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। গত 20 এপ্রিল এই মামলায় 8 জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করার মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযুক্ত অন্য 7 জন হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম ও মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন,
ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের 4 জন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, গত বছরের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। পুলিশের এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। প্রতিবেদনে আরও বলা হয়, পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অধীনস্থদের গুলি চালানোর নির্দেশ দেন। তাদের সহযোগিতা ও নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 7 দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আজ রবিবার এই নির্দেশ দেয় আদালত। ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দেয় আদালত। তদন্তকারীরা জানিয়েছেন, 227টি মামলা হয়েছে, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি, বন্দর কাউকে দিচ্ছি না। রোববার রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত CMJF টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যেই বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবে। প্রেস সচিব বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা লেভেল যদি দ্রুত আমরা এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপেয়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে। পুরো বিশ্বে এখন ট্রেডের যে একটা প্রোটেকশনিজম চলছে, সেই জায়গা থেকে আমরা একটা বেনিফিটের জায়গায় আছি, দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারি। তিনি বলেন, বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন। ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে আপনার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে, বন্দরের দক্ষতাকে অন্য মাত্রা করতে হবে। আমাদের বন্দরের সেই অন্য মাত্রার দক্ষতা নেই, আমাদের সেই ম্যানেজমেন্ট স্কিলটাও তৈরি হয়নি। এটার জন্য আমরা বিদেশে বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলছি, ওরা যদি ম্যানেজ করেন তাহলে বন্দরের সক্ষমতা বাড়বে। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সময় 100টা ইকোনমিক জোন করা হয়েছিল, সে জোনগুলো পড়ে আছে, সেখানে মহিষের বাগান হয়ে গেছে, কেউ আসছে না। তো ইনভেস্টররা না আসার মূল কারণ হচ্ছে আমাদের বন্দরের সক্ষমতা নাই, আমাদের এখান থেকে দ্রুত একটা জিনিস বানিয়ে নেওয়ার মতো সক্ষমতা নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমি আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সন্তান, কোনো ভুল হলে সংশোধন করে দেবেন। তিনি রোববার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাত্রী চৌমোহনী বাজার ও কর্ণফুলী মজ্জারট্রাক এলাকায় এনসিপির পথসভায় এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস। তিনি প্রশ্ন করেন, এখন কি আপনাদের কথা বলতে কোনো ভয় লাগে? তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ গঠিত হয়েছে। পরবর্তী বাংলাদেশ অবশ্যই জবাবদিহিতামূলক হবে, যেখানে রাতে আর কোনো নির্বাচন হবে না, ইউএনও পুলিশ দিয়ে মিথ্যা নির্বাচন হবে না, ইসলাম চর্চা করতে গিয়ে মারধর বা নির্যাতন হবে না। এই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, যেখানে একবারের অধিক কেউ প্রধানমন্ত্রী হবে না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি আমি যখন পাঠাও বা ওবার ব্যবহার করি, ট্রিপ যখন শুরু হয়, তখন আমরা অনেক সময়েই শঙ্কিত থাকি যে এই চালক আবার আমার সঙ্গে প্রতারণা করবে কিনা বা আমার সঙ্গে বিরূপ আচরণ করবে কি, সুনির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে কি, নানা ধরনের প্রশ্ন মনের মধ্যে উঁকি ঝুঁকি দেয়।
সেই জন্যে আপনি পাঠাও বা ওবার যেটাই ব্যবহার করুন না কেন, লাইভ লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে অবশ্যই সেই অপশনটি ওপেন করে দিন। তাহলে আপনার পরিচিত আত্মীয় স্বজন এর মধ্য দিয়ে যেমন লোকেশন জানতে পারবে যে আপনি কোথায় যাচ্ছেন, যথাযথভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলেন কিনা, ঠিক একইভাবে সংশ্লিষ্ট অ্যাপ কর্তৃপক্ষও জানতে পারবে যে আপনাকে যথাযথভাবে চালক নিয়ে যাচ্ছে কিনা। নিজের ব্যক্তিগত নিরাপত্তা সতর্কতার জন্য এই বিষয়টি অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সামরিক উত্তেজনার আবহে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, সাধারণ জনগণের জন্য বাজেটে স্বস্তিমূলক ব্যবস্থাও রাখা হবে। রোববার পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে আহসান ইকবাল বলেন, বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দ বর্তমান পরিস্থিতির দাবি। তবে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো হস্তক্ষেপ নেই। সম্প্রতি ভারতের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে পাকিস্তানের, বিশেষত পানি সম্পদ নিয়ে ভারতের অবস্থানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। বৈঠকে ইকবাল বলেন, ভারতের পানি আগ্রাসনের জবাব দিতে এবং জলসম্পদ রক্ষা করতে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, ডায়ামার ভাষা বাদসহ বিভিন্ন জলসম্পদ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পানি সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর ঘোষণা দেন মন্ত্রী। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জমিরের নেতৃত্বে প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি তুলে ধরলে আহসান ইকবাল আশ্বাস দেন, বাজেটে তা বিবেচনায় নেওয়া হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক সাফল্যের প্রসঙ্গ টেনে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্য জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তিনি বিরোধী নেতা ইমরান খানের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন এবং বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য হুমকি হতে পারে। বাজেট ঘোষণায় সামান্য বিলম্বের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও ঈদুল আজহা ছুটির কারণে বাজেট পেশে বিলম্ব হচ্ছে। তবে এতে আইএমএফের কোনো চাপ বা শর্ত কার্যকর হয়নি বলেও তিনি নিশ্চিত করেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ানকে আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এই আহ্বান জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা করেছেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ানকে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন। ২৬ মে কুয়ালালামপুরে আঞ্চলিক ব্লকের শীর্ষ সম্মেলনের আগে তিনি এই আহ্বান জানালেন। মোহাম্মদ হাসান তার আসিয়ান প্রতিপক্ষদের বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা, উদাসীনতা এবং দ্বৈত মান প্রতিফলিত করে। এগুলি আন্তর্জাতিক আইনের পবিত্রতার ক্ষয়ের প্রত্যক্ষ ফলাফল। তিনি বলেন, আসিয়ান চুপ থাকতে পারে না। 10 সদস্যের আঞ্চলিক এ ব্লক এর আগে ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনি অধিকারের প্রতি তার দীর্ঘদিনের সমর্থন ঘোষণা করেছিল। 1.5 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সবশেষ শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 79 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 211 জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে 1,22,059 জনে। বিবৃতিতে আরও জানানো হয়, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 19 মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় 53,901 জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন 1,22,593 জন। আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 61,700 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মৃত ধরে এই হিসাব করা হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।